দর্শক, মাহমুদুল্লাহ রিয়াদ যেমন বিশ্বাস করতে পারেননি তার ছক্কাটা আউট হয়ে গেল, ঠিক তেমনি কোটি সমর্থক আসলে বিশ্বাস করতে পারেনি বাংলাদেশ এই ম্যাচটা এইভাবে হেরে যাবে। কোথায় হেরে গেল বাংলাদেশ এবং সুপার এইটের স্বপ্নটা এখনো পর্যন্ত কতখানি আছে সে নিয়ে আলোচনা করতে চাই। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সাবেক ক্রিকেটার নিয়ামুর রশিদ রাহুল। নিয়ামুর রশিদ রাহুল, বাংলাদেশ গতকালের ম্যাচটা জিতে গেলে হয়তো আরও অনেক বেশি উচ্ছ্বাস নিয়ে শোটা শুরু করতে পারতাম। তারপর আমরা যদি একটু ম্যাচ নিয়ে আলোচনা করতে চাই, আপনার কাছে আসলে কি মনে হয় কোন জায়গাটায় বাংলাদেশ হেরে গেল? একটা আম্পায়ারিং নিয়ে কথা উঠছে, সেইটা একটা বড় কারণ হয়ে দাঁড়িয়েছিল কিনা? ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, ম্যাচটা জিতলে হয়তো অন্যরকম ভাবে হয়তো আপনার সাথে কথা বলতে পারতাম, ফাইন্ডিংস গুলো আরো বেশি পেত। কিন্তু এখানে বাংলাদেশের যে চিত্রটা খুঁজে পেয়েছি সেটা হলো যে পজিটিভনেস। আমি আসলে কোনো বাংলাদেশের তেমন কোনো এখানে প্ল্যানিং এর কোনো খুঁজে পাইনি যে এই জিনিসটা থেকে ব্যর্থতা হতে পারে বা এটা করলে আরো বেশি পজিটিভ, আরো বেশি হয়তো রানটাকে চেক করা যেত বা বোলিংটা এইভাবে করলে হয়তো ভালো হতো। আমরা অনেকে অনেক কথা বলবো, বাট বাংলাদেশ যেভাবে সাউথ আফ্রিকার সাথে ক্রিকেট খেলেছে, যে বডি ল্যাঙ্গুয়েজ, যে জেস্টার্স, যে কনফিডেন্স, যে বিশ্বাসটুকু আমরা আমাদের চির ধরেছিল, সেটা কিন্তু আলটিমেটলি শ্রীলঙ্কা ম্যাচের সাথে অনেকটা অনেকটা জাস্ট আমি বলবো যে অনেকটাই নাই, আমি বলবো যে 80 to 90% এখানে তাদের ভালো হয়েছে। আমাদের শুধুমাত্র একটা জায়গায় আমি বলবো যে কপালটাই শুধুমাত্র আমাদের ছিল না, লাকটা শুধুমাত্র আমাদের ফেভার করে নাই, শুধুমাত্র একটা জায়গার ক্ষেত্রে। তাছাড়া আপনি যদি দেখেন আমাদের স্টার্টিংও ভালো ছিল, ডিসপাইট আমাদের উইকেটের ধরনটা দেখেন, দুটো টিমই কিন্তু, দুটো ব্যাটসম্যানরাই কিন্তু, দুই দলের ব্যাটসম্যানরাই এখানে কোনোভাবেই স্বাচ্ছন্দ্য ভাবে খেলে নাই। ডোমিনেট যেভাবে করতে হয় ঠিক সেভাবেই খেলার দরকার যেভাবে ছিল। একমাত্র আমাদের এখান থেকে তৌহিদ হৃদয়, মাহমুদুল্লাহ শান্ত কিছুটা করেছে উইকেটের বিচারে। লিটনও চেষ্টা করেছে, এখানে লিটনের শটটা অন্য সময় হলে হয়তো দেখা যেত যে কাভারের উপর দিয়ে যেত। বাট এই সব ছোট ছোট জিনিসগুলি যদি আমরা ধরি তাহলে তো সাউথ আফ্রিকার ব্যাটসম্যানদেরও আমাদের অনেক কিছু ধরতে হয় বা বলারদেরও ধরতে হয়। আসলে কালকের ম্যাচে তেমন কোনো কিছুই আমি মনে করি না যে এইভাবে করলে বা ওইভাবে করলে হয়তো ম্যাচটা আমরা জিততে পারতাম। আমাদের সবকিছু ঠিকঠাকই ছিল। আমাদের সিঙ্গেলস গুলি আমরা নিয়েছি ভালো টাইমে। আমরা আমাদের যে সময় চার মারার দরকার ছিল, কাভারের কাভারের দিক থেকে চার মেরেছে তৌহিদ হৃদয়। ছয় যখন মারার দরকার ছিল তখন তৌহিদ হৃদয় ছয় মেরেছে। আমাদের ইকুয়েশনটা যদি আমাদের আপনি দেখবেন যে জয় পরাজয়ের পার্সেন্টেজটা কত ছিল, এক সময় এটাও কিন্তু দোদুল্যমান ছিল। এক সময় একটা সময় সাউথ আফ্রিকা, একটা সময় বাংলাদেশ, একটা সময় বাংলাদেশ তো 88% জেতার সম্ভাবনা আছে। তো আসলে আম, খারাপ লাগছে এটার জন্য যে বাংলাদেশ খুব ভালো ক্রিকেটটা খেলে যদি ম্যাচটা জিততে পারতো, মানে ভালো ক্রিকেট খেলেছে বাট ম্যাচটা শুধুমাত্র আমাদের জেতাটা হয় নাই। তাছাড়া রেজাল্টটাই শুধুমাত্র আমাদের বিপক্ষে গিয়েছে। এছাড়া বাংলাদেশের যে ম্যাচটা যেভাবে খেলেছে তাতে ঠিক এই মানে যেটা নিয়ে আসলে আমরা টুর্নামেন্ট শুরু হওয়ার আগে সবসময় কথা বলেছি যে বাংলাদেশ হারছে, তার চেয়েও বেশি আসলে সবাই ওরিড ছিল বাংলাদেশ যেভাবে হারছে। বা টিমের মধ্যে যে একটা বন্ডিং এর ব্যাপার থাকে বা টিম স্পিরিট এবং লড়াই করার মানসিকতা, সেই ব্যাপারগুলো মিসিং ছিল। সেটা হয়তো আমরা লাস্ট দুটো ম্যাচে দেখতে পেয়েছি। এটা অনেক জি বড় একটা ব্যাপার নিশ্চয়ই। জি নিয়ামরশিদ রাহুল, আমরা সবসময় দেখি যে বাংলাদেশ কোনো ম্যাচ সেটা যে কোনো ফরম্যাটে জিতলে সেখানে বড় ভূমিকাটা পালন করে থাকেন বোলাররা। এবারের ওয়ার্ল্ড কাপে তো আসলে বোলাররা প্রত্যেকটা দলেরই জয়ের পেছনে তাদের বোলিং ডিপার্টমেন্টে সব থেকে বেশি কাজ করছে। বাংলাদেশের বোলাররা কালকে এত দুর্দান্ত স্টার্টিং এনে দিল এবং সাউথ আফ্রিকার মতো এমন ব্যাটিং লাইন আপকে তারা 113-তে থামিয়ে দিয়েছে। এই সুযোগটা আসলে কোনোভাবে আমাদের টপ অর্ডার ফেল করে গেল কিনা? প্রত্যেকে আসলে ট্রাই করেছে, কিন্তু তারা যদি আরেকটু দায়িত্বশীল হতো। আমরা যদি একটু দেখি স্কোরটা তো মাত্র আসলে 113 ছিল, সেখান থেকে চাইলে আরেকটু যদি ক্যালকুলেটিভ হওয়া যেত তাহলে ভিন্ন কিছু হতে পারতো কিনা? না, আসলে এখন আমরা অনেক কিছুই ফাইন্ডিং করব, ক্যালকুলেশন করেই তো আলটিমেটলি ক্রিকেটটা খেলা হয়। এবং আমাদের আপনি দেখেন যে বাংলাদেশ সাউথ আফ্রিকার মতন টিমকে 113 রানে হারিয়ে দিয়েছে, বলাররা ডমিনেট করেছে। যে সময়ের উইকেট ফেলার দরকার ছিল সে সময় উইকেট ফেলেছে। আপনি দেখেন তাসকিনের ডেলিভারিটা দেখেন, দ্যাট ইজ দ্য ম্যাচ টার্নিং পয়েন্ট আমি যদি বলি তাহলে। ওদের ওদের ব্যাটিং অর্ডারের ওই আউটটা কিন্তু আসলে অন্যরকম আউট ছিল, বিকজ মার্করাম কিন্তু ভালো মেজাজে ছিল, ভালো ব্যাটে বলে তার কানেক্ট কানেক্ট হচ্ছিল।
এছাড়াও আপনি দেখেন যে বোলিং হ্যান্ডলিংটা আমার কাছে কালকে খুবই ভালো লেগেছে। সাকিবকে একটা ওভার বল করিয়েছে, পরবর্তীতে যখন দেখে যে না কোনো রেজাল্ট হয়নি তাকে কিন্তু আর বলই করে নাই। দ্যাট ইজ ভেরি পজিটিভ আমার কাছে মনে হয়েছে। এখানে একটা জিনিস আমাদের আমরা অভাব বোধ করেছি আর একটা ফাস্ট বলারের। ডেফিনেটলি সাইফুদ্দিন থাকলে বা শরীফ থাকলে 4টা ফাস্ট বলার থাকতে পারলে আরো ভালো হতো। রিশাদ যতটুকু চেষ্টা করেছে লেগ স্পিন হিসাবে 6 খাবেই রিশাদ, বাট বোল ভালো বোলিং করেছে। মুস্তাফিজ বলেন, তানজিম, সাকিব, তানিম বলেন, তাসকিন বলেন, এভরিওয়ান ফিল্ডিং ওয়াজ ফ্যান্টাস্টিক। এখানে তেমন কোন রকম কোনো ক্যাচ মিসিং বা মিস ফিল্ডিং এরও আমরা অনেক কিছু দেখি নাই। কালকে ফুল বন্ডিংটাই আমাদের কাছে অন্যরকম মনে হচ্ছে। মানে আপনার আত্মবিশ্বাসটা খুবই কাজে লেগেছে এখানে প্রথম ম্যাচ জয়ে। এখন শুধুমাত্র আমার ভাবার বিষয় যে আমরা পরের দুটো ম্যাচ বা পরের যে ম্যাচটা আছে নেদারল্যান্ডের সাথে, এই নেদারল্যান্ড এবং নেপালের সাথে আমরা কিভাবে জিতবো। বাট ঠিক এইরকম ভাবে যদি আমাদের এই প্ল্যানিং এ খেলতে পারি তাহলে জেতা সম্ভব। কিন্তু এখানে একটা কিন্তু আমি বলতে চাই, সেটা হলো যে উইকেটের যে ধরন এবং উইকেটের যে বিহেভিয়ার এবং যে প্যাটার্ন, তাতে আপনি কনফিডেন্টলি কিন্তু বলতে পারবেন না যে আমরা নেদারল্যান্ডের সাথে বা নেপালের সাথে জিতবই। আমি বলছি ইন টার্মস অফ উইকেটস, এই ওয়ার্ল্ড কাপের উইকেট নিয়ে অনেক কথা হচ্ছে। আমরা 100 রানও যদি করতে পারি সেটাও কিন্তু ডিফেন্ড করা যায়। আমরা নিজেরাই চোখে দেখেছি, লাস্ট 4-5টা ম্যাচও দেখছি, সামনেও দেখবো হয়তো, কারণ অন্য কোনো আর ভেন্যু তো নাই। তো সেক্ষেত্রে এটা একটা আমাদের জন্য বড় চিন্তা এবং বড় চ্যালেঞ্জও হবে এই জিনিসগুলি অ্যাকাস্টম হওয়ার। কারণ এই পরের দুইটা ম্যাচটাই কিন্তু আমাদের জন্য সব থেকে ভাইটাল। আজকের ম্যাচটা যদি জিততে পারতাম, আই মিন সাউথ আফ্রিকার সাথে ম্যাচটা জিততে পারলে আমাদের রোডটা অনেকটাই প্রসারিত হতো টুয়ার্ডস দি সেকেন্ড রাউন্ড। নিশ্চয়ই। এরপরের আসলে ম্যাচটা তো ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে, সেখানের উইকেটও আসলে যেরকম পারফর্ম করছে সেটাও আসলে স্লো উইকেট, মানে বাংলাদেশের মোটামুটি একটু পক্ষেই কিন্তু আছে যদি আমরা দেখে থাকি। আপনি বলছিলেন যে একটু দুশ্চিন্তার ব্যাপারে এই উইকেটটা কেমন বিহেভ করছে সেটা নিয়ে আসলে প্রত্যেকেরই একটু টেনশন থাকে। একটু যদি বলি, সাকিব আল হাসানের কথাও বলছিলেন যে একটা ওভার বল করিয়েছে, সেই সাকিব আল হাসানের আসলে একটা ওভার বল করানো, এই সাহসী সিদ্ধান্তটা শান্তর সেই হিসেবে কেমন লেগেছে, এবং সাকিব আল হাসান সত্যি আসলে চিন্তার কারণ হয়ে গেলেন কিনা, কারণ তিনি ব্যাটে বলে কোনোভাবে সেভাবে পারফর্ম করতে পারছেন না। সাকিবের ব্যাপারে আসলে বলাটা খুবই কঠিন, বিকজ আমরা একটা দুইটা ম্যাচে সাকিবের ব্যাপারে আমাদের ডিসিশন নেওয়াটা বা আমাদের ওর ব্যাপারে আলোচনা বা সমালোচনা করাটা আসলে কতটুকু সমীচীন হবে আমি জানি না। নিয়মসূত্র রাহুল, ঠিক সমালোচনা না, আমরা যদি একটু প্রফেশনালি চিন্তা করি বা ক্রুশাল ডিসিশন তো নিতেই হবে, আসলে টাফ কল তো আসলে নিতেই হবে, প্রত্যেকটা দেশই আসলে নেয়। তো সেখান থেকে আসলে বলছি যে এটা আসলে ঠিক আছে, ব্যক্তির আগে কিন্তু দেশ বড়। আমার কথা হলো যে এখানে দেশ খেলছে, শান্তকে জবাবদিহি করতে হয়। শান্ত ইজ এ ক্যাপ্টেন, শান্তর জায়গায় সাকিবও একসময় ক্যাপ্টেন্সি করেছেন, তার ডিসিশন তো তাকে এরকম নিতে হয়েছে অনেক সময়। তো সেক্ষেত্রে আমার সিচুয়েশন অনুযায়ী যখন আমি দেখবো যে না আমার ওর বোলিংটা কার্যকরী ভূমিকা পালন করছে না, টিমের জন্য ভালো হচ্ছে না, সাহসী সিদ্ধান্ত নিতেই হবে। এবং সাকিব এটাতে ডেফিনেটলি পজিটিভ ভাবেই নিবে, যেহেতু সে সিনিয়র ক্রিকেটার, সেও ক্যাপ্টেন্সি করেছে। এই জিনিসগুলি কিন্তু অনেকটা পজিটিভ। এবং কালকের ক্যাপ্টেন্সিটা ভালো লেগেছে। যে সময়টা বোলিং চেঞ্জ করার দরকার ছিল সেটা করতে পেরেছে। এটা করতে পারলে ওর জন্য আরো ভালো। এবং লিডিং ফ্রম দি ফ্রন্ট কালকে চেষ্টা করেছে শান্ত যে উইকেটে টিকে থাকা। 10 ওভারে 10টা ওভার ব্যাটিং করেছে। এই ব্যাটিংটা যদি আমরা আরেকটু আগের ম্যাচগুলিতে দেখতে পারতাম, তাহলে হয়তো পরের দিকের ব্যাটসম্যানদের বা আমাদের টোটাল স্কোর বোর্ডের টোটালটা আরো একটু হ্যান্ডসাম টোটাল দেখাতে পারতো। তো আসলে এখন যে পজিটিভনেসটা আছে ব্যাটিং এর ক্ষেত্রে, ব্যাটসম্যানরা চেষ্টা করছে ভালো খেলার জন্য, বাট সবসময় তো হৃদয় মাহমুদুল্লাহ দিয়ে তো আমাদের ম্যাচ জিতলে হবে না। এরকম আরো অনেক বড় বড় কিছু কিছু ইনিংস টপ অর্ডার থেকে আসতে পারলে আমাদের জন্য আরো অনেক ভালো হবে। নিশ্চয়ই। গতকাল আমরা দেখলাম যে উইনিং কম্বিনেশন ভাঙা হয়েছে, সৌম্য সরকারকে আসলে অফ করে দেওয়া হয়েছে, অনেককে ইন্ট্রোডিউস করা হয়েছে। এখনের যে একাদশটা সেটা কি পারফেক্ট মনে হচ্ছে কিনা? যতখানি আসলে জানা যায় শরীফুল তো খুব সম্ভবত পরের ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষেই তাকে আসলে দেখা যেতে পারে, সেদিক থেকে একাদশ নিয়ে কি পরিকল্পনা? দেখেন, শরীফ যদি আসে তাহলে 4 পেসার নিয়ে খেললে ভালো হবে।
এক্ষেত্রে যে কোনো একজনকে হয়তো ড্রপ করতে পারে। এখন জাকির আলীকে ড্রপ করবে না অন্যজনকে ড্রপ করবে সেটা দেখার বিষয়। এখানে ড্রপের পিছনে যদি হয় তাহলে জাকির আলীকেই করতে হবে, কারণ লোয়ার অর্ডার ব্যাটিং এর ক্ষেত্রে জাকির আলী আছে। কালকের ম্যাচের বেস্ট ইলেভেনটা আমার কাছে পারফেক্ট কম্বিনেশন মনে হচ্ছে সৌম্য সরকারের পরিবর্তে, বিকজ এটা অন্য কোনো অপশন ছিল না, বিকজ এটা দরকার ছিল। আর এই যে উইকেট, তাতে 4টা পেসার থাকলে এবং একটা স্পিনার থাকলে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের জন্য ভালো হবে। তখন হয়তো 3টে স্পিনার, আই মিন সাকিব আল হাসান, দেন আপনার শরীফুল, আমাদের পেস বোলার তো আছেই, মাহমুদুল্লাহ, এই দুইজনকে দিয়ে তখন আমাদের করবে, এবং রিশাদ, এই 3জনকে দিয়ে হয়তো আমরা কম্বিনেশন করতে পারবো আরো 4টা ওভার বা 5টা ওভার বা 6টা ওভার। বাট 4টা পেসার যদি তারা নিজস্ব ফর্মে থাকতে পারে এবং ভালো মতো যদি বল করতে পারে, উইকেটের অ্যাডভান্টেজটা নিতে পারে যেভাবে সাউথ আফ্রিকারা নিয়েছে, এই অ্যাডভান্টেজটাকে যদি নিতে পারে তাহলে নেদারল্যান্ডের সাথে আমরা হয়তো এরকম ভাবে ডমিনেট করবো। কিন্তু নেদারল্যান্ড ইজ এ ভেরি গুড সাইড, তাদের বলাররা এবং ব্যাটসম্যানরা কিন্তু খুবই ভালো। আমাদেরকে বেটার ক্রিকেট খেলে তাদেরকে জিততে হবে। এই দুটো ম্যাচ হওয়ার পরে আসলে কি মনে হচ্ছে, বাংলাদেশ তো আগের যে ব্যর্থতা, বা আমরা আসলে লম্বা সময় ধরে যে কথাটা বলছিলাম যে এই বছরটায় বাংলাদেশের টি-20তে কি হলো, কেন তারা আসলে এত বাজে পারফর্ম করছে, সেখান থেকে কি মনে হচ্ছে যে ভালো ক্রিকেট খেলছে কিনা, নাকি আসলে প্রতিপক্ষ বেশি খারাপ হয়ে গেছে? যাদের সাথে আমরা খেলেছি সেই অনুযায়ী বাংলাদেশ অনেকটাই ভালো খেলছে। যেমন শ্রীলঙ্কার সাথে বিজয়টা কিন্তু আমাদের পক্ষে ছিল, সাউথ আফ্রিকার সাথে বিজয়টা শুধুমাত্র আমাদের পক্ষে ছিল না। বাট ওভারঅল কিন্তু আমাদের বোলিং বলেন, ব্যাটিং বলেন, প্লেয়ারদের মধ্যে জেতার যে একটা স্পৃহা এবং ভালো করার জন্য যে একটা স্পৃহা, সেটা দেখা গিয়েছে। এটা একটা সব থেকে পজিটিভ সাইন। টিমের মধ্যে খুবই ভালো একটা বন্ডিং মনে হয়েছে, একজন একজনকে সাপোর্ট করছে, জেতার জন্য যে ক্ষুধাটা সেটা দেখা দিয়েছে। আর পরবর্তী যে দুইটা ম্যাচ জিতবো কি জিতবো না, এটা আসলে আর্লি টু কমেন্ট, বিকজ এখন যে উইকেটে খেলা হচ্ছে যে কোনো কিছু হতে পারে। বাট পজিটিভ চিন্তাটা করাটাই ভালো আমাদের। ঠিক যেভাবে খেলছি এভাবে যদি আমরা জিততে পারি, মানে খেলতে পারি, তাহলে জেতাটা সম্ভব, কারণ আমাদের লক্ষ্য তো সেকেন্ড রাউন্ডে যাওয়া। সেকেন্ড রাউন্ডে যাওয়ার পিছনে যাওয়ার আগে নেদারল্যান্ডের কে টপকাতে হবে। আমরা নেপালকে জিতবো কি জিতবো না বা ওই ম্যাচে কি হবে সেটা পরে, কারণ নেদারল্যান্ডের সাথে যদি আমরা কোনো কারণে যদি পা মচকে যাই তাহলে নেপালকে নিয়েও চিন্তা করে আমাদের কোনো লাভ হবে না। সো আমাদের পরের 2টা ম্যাচ জিততে হবে এবং নেদারল্যান্ডেরও কিন্তু ম্যাচ জিততে হবে। সো নেদারল্যান্ড এবং বাংলাদেশের ম্যাচটা কিন্তু হবে খুবই হাড্ডাহাড্ডি লড়াই, এবং তারাও কিন্তু ছেড়ে কথা বলবে না। সো এখানে খুবই ক্যালকুলেটিভ ক্রিকেট খেলতে হবে, ভুল করা যাবে না এখানে, এবং আমাদের 110% এফোর্ট আমাদের দিতে হবে। একেবারেই তাই, কারণ লক্ষ্যটা আসলে পরের রাউন্ডে যাওয়া, যেহেতু সেই সুযোগটা শ্রীলঙ্কার বিপক্ষে জিতে বাংলাদেশ প্রসারিত করে ফেলেছে। আমরা নিশ্চয়ই প্রত্যাশা করি বাংলাদেশ আসলে ভালো করবে এবং ভাগ্য তাদের পক্ষে সহায় হবে, সেই প্রত্যাশাই রাখতে চাই। নিয়া মসজিদ রাহুল, অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম বাংলাদেশ সাউথ আফ্রিকা ম্যাচ নিয়ে। আমাদের সাথে এই আলোচনায় এতক্ষণ যুক্ত ছিলেন সাবেক ক্রিকেটার নিয়ামুর রশিদ রাহুল।